গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ক্লাসের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, অর্থাৎ আজকে আমরা এরর কারেকশন নিয়ে আলোচনা করব। এরর কারেকশনের টপিকটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের সাথে সাথে CBSE বোর্ড, ICSE বোর্ড বা যারা কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করো প্রত্যেকের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। একবার যদি আমরা এই রুলসগুলো প্রপারলি জেনে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের পরীক্ষায় আমরা একটি বাক্যের এররটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু আমরা সেগুলিকে প্রপারলি কারেক্ট করতে পারবো। আই মিন টু সে গ্রামাটিক্যালি কারেক্টভাবে সেই সেন্টেন্সগুলোকে রিরাইট করতে পারবো। এরর কারেকশন মূলত পার্টস অফ স্পিচকে অরিজেন্ট করে হয়, অর্থাৎ যে সমস্ত বাক্য আমাদের দেওয়া থাকে তার মধ্যে 90% ক্ষেত্রেই পার্টস অফ স্পিচের ব্যবহারে ভুল থাকে। তাছাড়াও ভুল থাকে সিনট্যাক্সে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টে। তবে আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে নয়, আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এবং পার্টস অফ স্পিচের মধ্যে আজকে আমাদের মেইন টপিকটা হবে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে এই নিয়ে তোমাদের কাউকেই আর নতুন করে কিছু বলবার নেই, তোমরা সকলেই জানো যে প্রোনাউন কাকে বলে। না, নাউনের পরিবর্তে যে সমস্ত পদ বা পার্ট অফ স্পিচকে আমরা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি, তাই তো? এই প্রোনাউন আমরা যখন রাইটিং স্কিলের ক্ষেত্রে ব্যবহার করি বা যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা অজান্তেই কিন্তু বেশ কিছু ভুল বলে থাকি। তাই আজকের রুলগুলো যদি তোমরা একবার ভালো করে দেখে নাও এবং বুঝে নাও তাহলে ইন ফিউচার প্রোনাউনের ব্যবহারে তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এরর কারেকশন রিগার্ডিং দ্য ইউসেজ অফ প্রোনাউন্স ইন আওয়ার সেন্টেন্সেস। ওকে, তাহলে প্রথমেই আমি তোমাদেরকে যে রুলটির কথা বলবো সেই রুলটি হচ্ছে 1, 2, 3, অর্থাৎ রুল অফ 1, 2, 3। না, ডোন্ট বি অ্যাফ্রেড, আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের মেইন টপিক ইংলিশ অ্যাজ ইউজুয়াল এবং ইংলিশের গ্রামার। ওকে, তো রুল অফ 1, 2, 3 বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন্স। ওকে, অর্ডার অফ প্রোনাউন্স বলতে আমরা ধরো একটা বাক্যে অনেক ক্ষেত্রেই একের বেশি প্রোনাউন আমাদের ব্যবহার করবার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বাক্যে ফার্স্ট পার্সন ব্যবহার করতে পারি, সেকেন্ড পার্সন ব্যবহার করতে পারি বা থার্ড পার্সন ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যে ক্ষেত্রে ভুলটা করি সেটা হচ্ছে যে প্রোনাউনগুলিকে আমরা কার পরে কোন প্রোনাউনটি ব্যবহার করব সেই জায়গাটি। সেই ক্ষেত্রে সেই জন্যই আমি রুল অফ 1, 2, 3 বলেছি। এখানে নাম্বার 1 রিপ্রেজেন্টস ফার্স্ট পার্সন, 2 ফর সেকেন্ড পার্সন অ্যান্ড 3 ফর থার্ড পার্সন। ঠিক আছে, শুধু এই কখন কোন প্রোনাউনটা বা কোন পার্সনের প্রোনাউনটা ইউজ হবে সেই রুলটা এবার তোমরা একটু দেখে নাও। দেখো এখানে লেখা রয়েছে when pronouns in singular number of different persons are used in a sentence the order should be 2, 3, 1। মানে কি না, যখন একটা বাক্যে বিভিন্ন পার্সনের প্রোনাউন সিঙ্গুলার নাম্বারে লেখবার প্রয়োজন হবে তখন তোমার এই প্রোনাউনের অর্ডারটা হওয়া উচিত 2, 3, 1, অর্থাৎ 2, 3, 1 বা 231। অর্থাৎ প্রথমে তোমাকে সেকেন্ড পার্সন লিখতে হবে, তারপরে তোমাকে থার্ড পার্সন লিখতে হবে, তারপরে তোমাকে ফার্স্ট পার্সন লিখতে হবে। ওকে, তাহলে এই অনুযায়ী একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো একটা কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইউ, হি অ্যান্ড আই উইল গো, অর্থাৎ তুমি, সে এবং আমি যাব। এই বাক্যটি কারেক্ট, কারণ এক্ষেত্রে ইউটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন এবং আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে 2, 3, 1 এর ফরম্যাট কিন্তু এই বাক্যটি মেনটেন করেছে। তার পরের বাক্যটা দেখো, লেখা রয়েছে আই, ইউ অ্যান্ড হি উইল গো। এই বাক্যটা কিন্তু আমরা প্রায়শই আমাদের লেখবার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটি কিন্তু ভুল। অর্থাৎ এক্ষেত্রে রুলটা কি দাঁড়িয়ে গেল না 1, 2, 3 হয়ে গেল, তাই না? তাহলে এই 1, 2, 3 কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, অর্থাৎ গ্রামাটিক্যালি বাক্যটি কারেক্ট হবে না, তার কারণ এখানে প্রোনাউনের অর্ডারে ভুল রয়েছে। তাহলে মাথায় রাখবে রুলটা কি না, যখন ডিফারেন্ট পার্সনের প্রোনাউন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটে পার্সনেরই প্রোনাউন তোমাকে একটি বাক্যে ব্যবহার করবার প্রয়োজন হবে এবং যখন প্রত্যেকটি প্রোনাউন সিঙ্গুলার নাম্বারে থাকবে তখন তোমার অর্ডারটা হবে 2, 3, 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন ইউজ করবে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ওকে, তাহলে চলো এবার পরের রুলটার দিকে যাওয়া যাক। আমাদের রুলস অফ 1, 2, 3 কন্টিনিউ হচ্ছে। এবার দেখো লেখা রয়েছে নিয়মটা, ইফ আ ফল্ট ইজ টু বি কনফেসড the order of pronouns bracket a singular number should be 1, 2, 3 or 1, 3, 2। অর্থাৎ মানে কি বলতে চাইছে না, যদি ধরো কোনো বাক্যে কোনো একটি দোষ স্বীকার করবার কথা থাকে তাহলে কিন্তু এই প্রোনাউনের অর্ডারটা হবে 1, 2, 3 বা 1, 3, 2। এক্ষেত্রে দুটোই ঠিক হবে। মাথায় রাখবে এই ক্ষেত্রেও কিন্তু প্রোনাউনগুলো সিঙ্গুলার নাম্বারে থাকলে তবেই এই অর্ডারটা ফলো হবে।
তাহলে একটা এক্সাম্পল দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো বলা হয়েছে আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দ্য মিসডিড, অর্থাৎ আমি, তুমি এবং সে হলাম দায়ী এই বাজে কাজটি বা খারাপ কাজটি বা ভুল কাজটি করবার জন্য। ঠিক আছে, তাহলে এখানে কোন অর্ডারটা ফলো করা হয়েছে না, প্রথমে দেখো ফার্স্ট পার্সন আই রয়েছে, তারপরে সেকেন্ড পার্সন ইউ রয়েছে এবং তারপরে রয়েছে থার্ড পার্সন হি। তাহলে 1, 2 এবং 3 ফর্মুলা ফলো করা রয়েছে। এছাড়াও তোমরা এই বাক্যটাকে এরকমভাবেও লিখতে পারতে আই, হি অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দ্য মিসডিড, অর্থাৎ আমি, সে এবং তুমি এই খারাপ কাজটি করবার জন্য দায়ী। তাহলে কিখান থেকে কি জানতে পারলাম আমরা না, যদি কোনো বাক্যে কোনো দোষ স্বীকার করবার কথা থাকে তাহলে তোমার প্রোনাউনের অর্ডারটা, সিঙ্গুলার নাম্বারের প্রোনাউনের অর্ডারটা হবে 1, 2, 3 অথবা 1, 3, 2, এক্ষেত্রে দুটোই ঠিক হবে। তাহলে এরপরের নিয়মটার দিকে এবার আমরা চলে যাই। রুলস অফ 1, 2, 3 লাস্ট পার্টটা আমরা দেখে নিই। দেখো লেখা রয়েছে না, ইফ দ্য প্রোনাউন্স অফ ডিফারেন্ট পার্সনস আর ইন প্লুরাল and they are in a single sentence, the order should be 1, 2, 3. অর্থাৎ যখন একটি বাক্যে তোমাকে বিভিন্ন পার্সনের প্রোনাউন প্লুরাল ফর্মে ইউজ করতে হবে তখন কিন্তু তোমার অর্ডারটা হবে 1, 2, 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। অ্যাজ পার এক্সাম্পল বাক্যটি দেখে নাও না, উই, ইউ অ্যান্ড দে আর গোয়িং টু দিল্লি, অর্থাৎ আমরা, তোমরা এবং তারা দিল্লি যাচ্ছি বা দিল্লি যাব। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু যদি প্রোনাউনগুলো বিভিন্ন পার্সনের উপর থেকেও প্লুরাল নাম্বারে থাকে একমাত্র তখনই কিন্তু তুমি 1, 2, 3 রুলটা ফলো করবে। আশা করি রুল অফ 1, 2, 3 তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে প্রোনাউনের আরও বেশ কিছু এরর কারেকশনের ওপর টপিক আমরা বা রুলস আমরা একটু দেখে নিই। দেখো তার পরের নিয়মটা, অর্থাৎ সেকেন্ড রুলটি, when the subject is one and it does not refer to a particular person, we cannot use any pronoun ব্র্যাকেটে ফার্স্ট, সেকেন্ড or থার্ড পার্সন। অর্থাৎ যদি তোমার বাক্যে কোনো সাবজেক্ট থাকে ওয়ান, ও এনি ওয়ান কথাটি, এবং তারপরে যদি তোমার প্রয়োজন হয় সেই সাবজেক্টটিকে বোঝানোর জন্য কোনো প্রোনাউন ইউজ করবার, তখন কিন্তু তুমি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন এর কোনোটারই কোনো প্রোনাউন ইউজ করতে পারবে না। সো উই হ্যাভ টু ইউজ, তাহলে কি ইউজ করতে হবে আমাদেরকে? ওয়ান্স। কোনো প্রোনাউন ইউজ না করে ওয়ান অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ ওয়ান্স কথাটিকেই আমাদেরকে ব্যবহার করতে হবে যদি আমাদের প্রয়োজন থাকে কোনো একটি বাক্যে। দেখে নাও একটা উদাহরণ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তোমাদের কাছে। দেখো লেখা রয়েছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের উচিত তার নিজের কর্তব্য করা। এখানে প্রথম যে ওয়ানটি, এটি বাক্যের সাবজেক্ট, এই সাবজেক্টকে বোঝানোর জন্যই আমার পরবর্তীকালে আরও একটি শব্দের প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু এখানে ওয়ান অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ ওয়ান্স কথাটিকেই ব্যবহার করা রয়েছে। এটা একটা রাইট ইউজ। এটাই যদি ভুল ইউজ হতো কি হয়ে যেত না, ওয়ান শুড ডু হিজ অর হার ডিউটি। যদি আমরা এরকমভাবে লিখি কোনো বাক্য তাহলে কিন্তু বাক্যটি গ্রামাটিক্যালি ভুল। খেয়াল করে দেখো, এরকম বাক্য কিন্তু আমরা প্রায়শই লিখি, ওয়ান শুড মাইন্ড হিজ ওন বিজনেস, তাই না? ওয়ান শুড ডু হিজ ওন ডিউটি। এক্ষেত্রে কিন্তু হিজ বা হার এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন এবং এগুলো ডাইরেক্টলি থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনকে ডিনোট করতে পারে, কিন্তু ওয়ান কথাটি দিয়ে কিন্তু কাউকে ডিনোট করা যাচ্ছে না বা যায় না। তো সেই জন্য আমরা এখানে কোনো রকমভাবেই কিন্তু ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পার্সনের প্রোনাউন ইউজ করতে পারবো না, আমাদেরকে ওয়ান্স কথাটিকেই ব্যবহার করতে হবে। এটি ব্যতিক্রমও আছে পরের রুলটা, বাট ইফ দ্য সাবজেক্ট ইজ ওয়ান and it refers to a particular person, then we can use a personal pronoun. কিন্তু এবার নিয়মটা কি বলছে না, বাক্যের সাবজেক্ট ধরো ওয়ান রয়েছে এবং সেই ওয়ান কথাটির দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, তাহলে কিন্তু তুমি কোনো রকম পার্সনের, যে কোনো রকম পার্সনের প্রোনাউন ইউজ করতে পারবে। একটা এক্সাম্পল দেখো, ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ গিভেন আপ হার স্টাডিজ। ওয়ান অফ দি গার্লস, এখানে ওয়ান কথাটি কিন্তু ওই গার্লস বা মেয়েদের মধ্যে একজনকে বিশেষ করে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে হার প্রোনাউনটিকে ইউজ করা রয়েছে। পরের বাক্যটি, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ গিভেন আপ হিজ স্টাডিজ, এক্ষেত্রেও ওয়ান কথাটি কিন্তু এক ছেলেদের দলের একটি বিশেষ পার্টিকুলার ছেলেকে বোঝাচ্ছে, তার জন্য এখানে হিজ ব্যবহার করা রয়েছে। এটি যদি আবার ভুল হয়ে যেত কখন না, আমি যদি লিখতাম এরকম ভাবে বাক্যটি, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ গিভেন আপ
ওয়ান্স স্টাডিজ, ছেলেদের মধ্যে একজনের পড়া ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যেত। এখানে কিন্তু আমরা ওয়ান্স ব্যবহার করতে পারবো না, তার কারণ এখানের যে সাবজেক্ট ওয়ান সেটা বিশেষ করে বা নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছে। সেটি যদি পুরুষ হয় তাহলে আমরা হিজ লিখবো, যদি মহিলা হয় তার জন্য আমরা হার ইউজ করব। তাহলে এই ওয়ানের সাবজেক্টের ক্ষেত্রে আমরা দুটি রুল পেলাম। একটা হচ্ছে যদি বাক্যে সাবজেক্ট ওয়ান থাকে এবং সেটি যদি পার্টিকুলার কোনো সাবজেক্টকে না বোঝায় তাহলে আমরা ওয়ান্সকেই ইউজ করব। সেখানে আমরা কোনো রকমের পার্সোনাল প্রোনাউন বা ফার্স্ট পার্সন বা সেকেন্ড বা থার্ড পার্সনের প্রোনাউনকে ইউজ করতে পারবো না। বা অ্যাট দ্য সেম টাইম আবার যখন আমরা ওয়ান কথাটিকে দিয়ে কোনো একটি বিশেষ মানুষকে বোঝাবো তখন কিন্তু আমরা যে কোনো পার্সনের প্রোনাউন ইউজ করতে পারবো ওই বাক্যে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার চলে যাওয়া যাক পরের রুলটি। দেখো রুল নাম্বার 3, some verbs like make, keep, rest, hide, gather, spread are not followed by reflexive pronoun. এই সমস্ত ক্রিয়াপদের সাথে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তারপরেই ইউজ করতে পারবো না। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন নিয়ে একটি ক্লাস আমাদের করা বাকি, বা প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটি ক্লাস করব। সেখানে আমরা রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন বা প্রোনাউনের আরও যা যা ক্লাসিফিকেশন রয়েছে সেগুলি সম্পর্কে আমরা ডিটেলে জানবো। আপাতত রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত যে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন সেই প্রোনাউনগুলোকেই বলে যাদের সাথে সেলফ যোগ করে ক্রিয়েট করা হয়, অর্থাৎ মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে এই নিয়মটি বলছে যে মেক, কিপ, রেস্ট, হাইড, গ্যাদার অ্যান্ড স্প্রেড এই ভার্বগুলোর সাথে কিন্তু ইউ ক্যানট ইউজ এনি রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দ্যাট। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখো তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমি বললাম তো ফার্স্ট সেন্টেন্সটা, হি মেড হিমসেলফ আ ফুল, এটা কিন্তু একটা রং ইউজেজ। এই বাক্যটা কারেক্টলি কিরমভাবে আমরা লিখতে পারি না, হি মেড আ ফুল অফ হিমসেলফ। এখানে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এই হিমসেলফটা কিন্তু প্রথম বাক্যে মেডের পরে ছিল, তাই বাক্যটা ভুল ছিল। কিন্তু পরের বাক্যে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু মেড বা মেক ভার্বের পরে নেই, তার জন্য বাক্যটা কারেক্ট। নেক্সট সেন্টেন্সটা, হি কেপ্ট হিমসেলফ অ্যাওয়ে ফ্রম স্কুল। দেখো কেপ্টের পরেই রয়েছে হিমসেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে কেপ্ট, যেটা কিনা কি ভার্ব থেকে এসছে, কি ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরেই রয়েছে। ফলে এই বাক্যটিও ভুল। এই বাক্যটিকে কারেক্টলি আমরা কিরমভাবে লিখতে পারি না, হি কেপ্ট অ্যাওয়ে ফ্রম স্কুল, সে স্কুল থেকে দূরে ছিল বা সে স্কুলে যায়নি। ওকে, নেক্সট ওয়ান, দে গ্যাদার্ড দেমসেলভস ইন দ্য কম্পাউন্ড। এটিও রং ইউজেজ, তার কারণ গ্যাদার ভার্বের পরেই কিন্তু দেমসেলভস রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করা রয়েছে। এটা কারেক্ট ইউজেজ কি হবে বা কারেক্ট ইউজ কি হবে না, দে গ্যাদার্ড ইন দ্য কম্পাউন্ড, অর্থাৎ তারা কম্পাউন্ডে জড়ো হয়েছিল। তুমি এর পরে চাইলে কিন্তু দেমসেলভস কথাটিকে ইউজ করতে পারো, দে গ্যাদার্ড ইন দ্য কম্পাউন্ড দেমসেলভস, কিন্তু কোনো পরিস্থিতিতেই এই সমস্ত ভার্বগুলি যেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তারপরেই কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি ইউজ করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের রুলটার দিকে এবার আমরা চলে যাই। দেখো পজেসিভ প্রোনাউন্স আর মাইন, yours, his, hers and theirs, এগুলিকে আমরা পজেসিভ প্রোনাউন্স বলি। একটু ছোট্ট করে জেনে নাও যে পজেসিভ প্রোনাউন বলতে কি বোঝানো হয়। পজেসিভ প্রোনাউন বলতে বোঝানো হয় সেই সমস্ত প্রোনাউন যে প্রোনাউনগুলির দ্বারা কোনো ব্যক্তির কোনো জিনিসের ওপরে মালিকানা বা সত্ত্ব বোঝায়। পজেশন বা পজেস মানে হচ্ছে আমার অধীনে বা আমার অধিকারের কোনো জিনিস আছে সেটিকে বোঝানো হয়, তাই তো। তা পজেসিভ প্রোনাউন কিন্তু কোনগুলি না, মাইন, yours, his, hers and theirs। তারপরে দেখো ব্লু কালারে লেখা রয়েছে মাইন, ইয়োর, হিজ, হার, দেয়ার আর নট পজেসিভ প্রোনাউন্স। এগুলিকে কিন্তু পজেসিভ প্রোনাউন আমরা বলবো না, এগুলো পজেসিভ প্রোনাউন নয়। অ্যাকচুয়ালি দে আর পজেসিভ অ্যাডজেক্টিভস। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। বিকজ কারণ কি না, দে আর অলওয়েজ ফলোড বাই আ নাউন, whereas পজেসিভ প্রোনাউন্স আর নট ফলোড বাই নাউন্স। এটা সবসময় মাথায় রাখবে যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় একটি নাউন থাকবে বাধ্যতামূলকভাবে, ম্যান্ডেটরিলি। পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো নাউন থাকবে না। এটা আমাদের স্কুলের ক্লাস 7-এ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এই বলো বা কম্পিটিটিভ এক্সামে বলো বা CBSE বা ICSE বোর্ড, যে কোনো বোর্ডের ক্ষেত্রে কিন্তু এরার কারেকশনের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট টপিক। প্রায়শই এখান থেকে কোশ্চেন আসে।
আমরা গুলিয়ে ফেলি যে কোনটি পজিটিভ প্রোনাউন আর কোনটি পজিটিভ অ্যাডজেক্টিভ। ফার্স্ট অফ অল পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এই দুটি শব্দগুলির দ্বারাই কিন্তু মালিকানা বা সত্ত্ব বোঝায়। পজিটিভ প্রোনাউনগুলোর পরে নাউন থাকবে না, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ দেয়ার উইল বি আ নাউন। এইটুকুনি যদি তোমরা মাথায় রাখো তাহলে পরবর্তীকালে যে কোনো সময় তোমরা পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনকে আইডেন্টিফাই খুব সহজে করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম নিজেদের বাক্যেও এগুলিকে প্রপারলি ইউজ করতে পারবে। এবার একটু এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম বাক্যটি রয়েছে দিস ইজ মাই পেন। দেখো এই মাই কথাটি কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, তার কারণ এই মাই এর পরেই রয়েছে শব্দটি পেন। পেন কিন্তু একটি নাউন, তাহলে মাই এর পরেই রয়েছে পেন, একটি নাউন, তাই এটিকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর এই বাক্যটিকেই যদি আমাদেরকে পজিটিভ প্রোনাউন দিয়ে লিখতে হয় তাহলে বাক্যটি দাঁড়াবে দিস পেন ইজ মাইন। এই পেনটি হয় আমার। এবার দেখো মাইনের পরে কিন্তু ফুল স্টপ রয়েছে, আর কোনো নাউন নেই, সো এটা হচ্ছে একটি পজিটিভ প্রোনাউন আর মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এরকম ভাবে চিনলে আশা করি তোমাদের পক্ষে ব্যাপারটা বুঝতে আর কোনো রকমের অসুবিধা হবে না। তবে আজকে এরার কারেকশনের ওপরে আমরা প্রোনাউনের ইউজের ওপরে বেশ কয়েকটি রুল পড়লাম। আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো প্রত্যেকে, কারোর কোনো ডাউট নেই রুলগুলো বুঝতে। তাও যদি মনে হয় তোমাদের আর কিছু কোশ্চেন রয়েছে বা ডাউট রয়েছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে কোশ্চেনগুলো করতে পারো, আমি তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো বা আনসার ওখানেই দিয়ে দেবো। তাহলে আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে ফিউচার আপডেটটা তোমরা মিস না করো। ইন দ্য মেইন টাইম স্টে সেফ, ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your precious time. Thank you.